ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অফ মাই গুজরাট সিরিজ। এই ভিডিওতে আমি তোমাদেরকে শিবরাজপুর বিচ দেখাবো, যেটা দ্বারকা থেকে খুব কাছে এবং এটা একটা ব্লু ফ্ল্যাগ বিচ। দুপুরবেলা আমরা এখানে হোটেল থেকে লাঞ্চ করে পৌঁছে গেছিলাম। এই বিচে অনেক অ্যাক্টিভিটিস করার আছে, স্নরকেলিং থেকে এটিভি রাইড থেকে শুরু করে স্কুবা ডাইভিং। আমি এখানে পার্সোনালি এটিভি রাইড এবং স্কুবা ডাইভিং করেছিলাম, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে আগে দেখাবো। সো কিপ ওয়াচিং। তো গাইজ এখন দেখলে আমরা এখন সুন্দর করে এই যে মোটর স্পোর্টটা করলাম। আর এটা 4 চাকার বলতে গেলে এক ধরনের বাইক, খুব সুন্দর, ইজি চালানো যায়, কোনো মানে কিছু না, স্কুটির মতন একদম পুরো। একজনে 100 টাকা নিল, আমরা 3 জন করলাম তো 200 টাকায় হয়ে গেল। সামনে চালালাম, মজা আসলো চালিয়ে। কি বলিস, ভালো লাগলো না? মজা, খুব মজা, খুব এনজয়িং হলো। তোমরা এখানে আসলে এই শিবরাজপুর বিচে আসলে অবশ্যই করবে। কি বলবি বল? এখানে আসলে এটা মাস্ট, একদম মাস্ট, এটাকে ছাড়া করা যাবেই এখানে। আর আমি যদি আমার ক্যামেরাটা ফ্লিপ করে দেখাই, এইদিকে দেখো কি সুন্দর ওখানে বিচ, একদম পুরো ব্লু ওয়াটার, অনেকটা পরিষ্কার বিচ। তো জলটা বেশ পরিষ্কার। এখানে অ্যাক্টিভিটিস অনেক আছে, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস থেকে শুরু করে ওইদিকে প্যারাসেলিংও আছে, স্কুবা ডাইভিংও আছে। স্কুবা ডাইভিং যদি তোমাদের বলতে চাই 2000 রুপিস, অ্যান্ড প্যারাসেলিং যেটাতে প্যারাশুটের মতো করে তোমাদের হাওয়ায় উঠবে, পেছনে বোটটা টানবে, সেটা হচ্ছে 1500। সো আমি প্ল্যান করছি, দেখি যদি প্যারাসেলিংটা করতে পারি, যদি টাইম পারমিট করে। ইচ্ছা তো করছে। বাকি এই মোটর স্পোর্টটা তোমরা ইজিলি করতে পারবে, খুব এনজয়িং, খুব থ্রিলিং এটা। এবং আমি এখানে একটু ড্রোন দেখি, একটু ড্রোন ফুটেজ অ্যাড করে দেবো, পুরো বিচটার ড্রোন শট, সেটা একটু দেখো কেমন লাগে। তারপর সো গাইজ এখন দেখছো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি স্কুবা ডাইভিং এর মতো। শ্রীজা আমার ভিডিওটা করছে এখন, এদিকে রেডি। 2000 রুপিস লাগলো স্কুবা ডাইভিং এর জন্য, মা বাবাও সাথে যাচ্ছে। সো এখন দেখি, আগে আমি একবার সিঙ্গাপুরে করেছিলাম, সেটা ওয়াটার ট্যাঙ্কের ভিতর ছিল। এবার আমি পুরো সমুদ্রে দিয়ে ডাইরেক্ট করবো, এমন অভিজ্ঞতা দেখি, খুব এক্সাইটেড আছি। এটা প্রথমবার সমুদ্রেতে একদম লাইভ ফিশেস দেখবো একদম সামনের দিকে, কোরালসও যদি আশা করি দেখতে পাই। সো পুরো শ্রীজা আমাকে দেখা পাচ্ছ এখান থেকে, চলো যাওয়া যাক, লেটস গো। তো গাইস এখন আমরা এখানে বেরাবো, এই যে দেখতে পাচ্ছ বাইরে এখন এই যে সমুদ্র, পুরো অ্যারেবিয়ান সি। আর এখানে শুভঙ্কর, ও খুব এক্সাইটেড, একটু বেশি এক্সাইটেড অ্যাকচুয়ালি। এন্ড ইয়া, দিস ইজ মি। এখন এট দ্য মোমেন্ট বোটটার এখন লাইক স্টার্ট করছে পেছনে। বাবা বাবা মাছে এটা আমার। আর আমি এখন দেখাচ্ছি। मेरे पे 2 करोड़ का लोन है, वो अगर कुछ हो गया तो माफ। बहुत जबरदस्त आदमी है यार। आप कंफर्टेबल हो तो उसको ड्राइवर को ओके ओके बोल देना। पानी के नीचे ऐसे हाँ। फिर आपको अंदर नहीं कुछ हो रहा है, इश्यू हो रहा है, तो आप बोल देना है। এরপরের দিন আমরা এখান থেকে দ্বারকা ফিরে গিয়ে দ্বারকাতে হোটেলে স্টে করি এবং সন্ধ্যাবেলা আমরা দ্বারকা মন্দিরের দর্শন করতে চাই। এই দ্বারকা সিটিটা বলে যে কৃষ্ণর সিটি, এবং অ্যাকচুয়াল যে কৃষ্ণ যে সিটিটা বানিয়েছিল সেটা আজকে আর এক্সিস্ট করে না, সেটা সমুদ্রের নিচে চলে গেছে পুরোপুরি। যার কিছু কিছু পাথর নাকি আজকালকার দিনেও পাওয়া যায়। সো মন্দিরের ভিতর অবশ্যই ভিডিও রেকর্ডিং অ্যালাউ ছিল না, তো আমি এখানে ড্রোনে যেটা শ্যুট করেছি সেটা তোমাদের দেখালাম। পরের দিন আমি চলে গেছিলাম পোরবন্দর, যেখানে গান্ধীজির জন্মস্থান আছে, তো সেটা দেখাচ্ছি। The next day. তো এখন আমরা আজকে এসেছি পোরবন্দর, যেখানে বলে গান্ধীজির জন্মস্থান নাকি এটা। তো গাড়িতে করে এক্ষুনি এসে নামলাম। কালকে রাতটা আমরা স্পেন্ড করেছিলাম দ্বারকাতে, তো দ্বারকাতে পুরো জায়গাটা ঘুরে দেখলাম। এদিকে এখন ট্রাফিক প্রচুর বেশি, তো সবাই আছে এখানে, গাড়ি রাখা নিয়ে আসা যাবে না। এখানে হচ্ছে আমাদের ওখানে গাড়ি রেখে তারপর এখানে অটো করে আসতে হলো। পুরোনো সময়ে যে অটো চলতো সেটা, এখন হচ্ছে এই হচ্ছে এন্ট্রেন্স। দেখি, এই এন্ট্রেন্সে বেরিয়ে গেলাম। এই হচ্ছে, আমি যদি ফ্লিপ করে দেখাই, এই হচ্ছে সেই জায়গাটা। এখানে নেই গান্ধীজি বলে জন্মস্থান সেটার।
এইদিকে এরকম জুতো রাখারও ব্যবস্থা আছে, যেখানে জুতো রাখা যাবে। সো আমি জুতোটা খুলে রাখছি, যদিও আমার একটু প্রবলেম হয়েছে জায়গায় জুতো বারবার খুলতে। সো এই এরকমভাবে আমি জুতো খুলে রেখে দিচ্ছি এখানটায়। জায়গা তো নেই, এই দিকটা তো আমাদের জায়গা আছে। এই এখন যাচ্ছি এদিকে, যতদূর মনে হচ্ছে ভিডিও করা যাবে, অসুবিধা নেই। এটা দেখলে লোকেরা অতটা বুঝতে পারে না যে ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও করা যাবে, কোনো অসুবিধা নেই। এইখানে হচ্ছে সামনে, এটা আমি যদি ফ্লিপ করে দেখাচ্ছি, এখানে গান্ধীজির ছবি রাখা আছে। এই যে দেখাই, এরকম হচ্ছে জায়গার। হ্যাঁ, গরমটা প্রচুর, হিউমিডিটি কম, কিন্তু গরমটা আছে, এই জন্য ঘাম বেরাচ্ছে না। চলো এদিক দিয়ে যাই। এদিকে বললো গাইড মেবি নিতে হবে না হয়তো। এখানে গান্ধীজির চরখা, যেটাতে ওরা চালিয়ে দেখছে, ভালো এটা। এখানে একটা সোভেনিয়ার শপও আছে, যেখানে তোমরা সোভেনিয়ার দেখতে পারবে মিউজিয়ামের ভিতরেই। তো এখানে গান্ধীজির সব জিনিসগুলো দেখতে পাচ্ছ। দাম অনেকটাই কস্টলি। আমি ওদের জিজ্ঞাসা করলাম যে এইটার দাম কত পড়বে। এই যে গান্ধীজির 3টে বন্দর, স্পিক নোয়েবেল, হিয়ার সি নোয়েবেল, হেয়ার নোয়েবেল, বাট এটার বললো 400। একদমই ছোট। আমি যদি আমার হাত দিয়েও দেখাই, তাহলে এই হচ্ছে আমার হাত আর এই হচ্ছে সাইজ, তো একদমই ছোট। সো ইটস নট ওয়ার্থ ইট। তো এখানে অনেক এক্সপেন্সিভ, এগুলো তোমরা অ্যামাজন বা বাইরে থেকেও কিনে নেবো বললো বেশ ভালো। এখানে যে গান্ধীজির একটা বসানো আছে, এটা 360। সো এইখানে হচ্ছে ব্যাপার কাউন্টার। এটাই হচ্ছে ব্যাপার যে যে মানুষটা আমাদের স্বাধীনতা এত হেল্প করেছিল, তাকে নিয়ে এরকমভাবে ব্যবসা করা হচ্ছে। এটাই একটা কাইন্ড অফ একটা অন্য টাইপের, যে তার নামে ব্যবসা, ভিউজ, অনেক কিছু হচ্ছে। এখানে সামনে দেখতে পাচ্ছি লেখা বার্থ প্লেস অফ গান্ধীজি। রোদ্দুরটা প্রচণ্ডই করা। অনেকে এসে জিজ্ঞাসাও করলো যে এটা কি জিনিস, অনেকে দেখে বুঝতে পারছে না যে এটা ক্যামেরা নাকি। অনেকে বলছে যে আপনি ইনফ্লুয়েন্সার কি কি, সব কিছু গুজরাটিতে জিজ্ঞাসা করছে। মোটামুটি গুজরাটি একটু একটু বুঝতে পারি, আমার যেহেতু গুজরাটি ফ্রেন্ডস আছে, বাট বলতে পারি না। হিন্দিতে সবাই যদিও বলতে পারে। এই হচ্ছে আমি এন্ট্রেন্সটা একবার দেখাচ্ছি। এইদিকে আরেকটা এন্ট্রেন্স, এই উপরে হচ্ছে গান্ধীজির এই জায়গাটা। আর আমরা এসেছিলাম হচ্ছে ওই দিক থেকে, ওই এন্ট্রেন্সটা থেকে আমরা এসেছিলাম। এই এন্ট্রেন্সটা হচ্ছে যেখান থেকে আমরা যাবো এখন। উপরে দেখতে পাচ্ছ লেখা আছে বার্থ প্লেস অফ গান্ধীজি। আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে, কেউ যদি দেখতে চাও দেখতে পারো ভিডিও পজ করে। এই ম্যাপটাতে পরিষ্কার লেখা আছে যে এখানে সোভেনিয়ার সব ফটো গ্যালারি, ওয়াশরুম, ড্রিঙ্কেবল ওয়াটার অ্যান্ড ওয়ে টু কস্তুরবা স্মারক সব লেখাই। লাইন আছে, লাইনে করে লোকেরা আস্তে আস্তে যাচ্ছে, লাইন আবার ক্লিয়ার হবে। এরকম সিঁড়ি আছে, যেই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আমাদেরকে। একদমই ছোট জায়গা, যদি নিচটা দেখাই, এই দেখো এরকম সিঁড়ি, যেখান থেকে মা উঠে আসছে, এরকম অবস্থা। এইদিকে হচ্ছে জায়গাটা। এখানে বলছিল আমাকে পেছনে যে ভিডিও করতে পারবেন, কিন্তু ফোনে, ক্যামেরায়। আমি বললাম কোথায়, আপনি নিজের থেকে নিয়ম বানাচ্ছেন, সিকিউরিটি গার্ডগুলো বেশি বেশি করতে আসে। তো এই এখন ঢুকলাম একটা ঘরে, এখান দিয়ে সামনে দিয়ে দেখালে এই দিক দিয়ে যাচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছি, এটা ছাদ বলা যায়, তখনকার সময় বাড়ির ছাদ যেটা হলো, ওখান থেকে আমি আসলাম। আর নিচে এই যে লাইন, সবাই এখানে লাইন দেওয়া আছে। এই দিকটা দিয়ে যদি দেখায়, এখানেও এগুলো তাদের বাড়ির সব জায়গা। এই জানলা সেই সময়কার, এখান থেকে বাইরে দেখলে এই হচ্ছে পুরো জায়গাটা, সুন্দর। সো আমি একটা লোককে এক্ষুনি দেখলাম, সে লোকটা বলছিল যে নাথুরাম গডসের মন্দির আছে কি বা কিছু আছে কি, তাহলে ওনার মন্দিরে আগে যাওয়া উচিত, এখানে পরে আসা উচিত। আমি বললাম নাথুরাম গডসে কি নিয়ে হঠাৎ এরকম ফ্যান্টাসি কেন?
তা সে বলছে যে যে না তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তা কেন তাকে পুজো করতে চান মন্দিরে চান, বললাম তার কোনো কারণ নেই, আমার পছন্দ, কোনো কারণ নেই, আমার পছন্দ। আমি বললাম এটা কেমন কারণ হলো? যারা ভিডিওটা দেখছো যদি না জেনে থাকো, নাথুরাম গোডসে সেই মানুষ যে গান্ধীজিকে গুলি করে মেরেছিল, যার নিজের স্বাধীনতায় কোনো মানে কী বলবো কিছু ছিল না, ক্রেডিট কিছু নেই। এবং এই যে সামনে এই যে লোকটা দেখছো ডান দিকে ভিডিও করছে, এটাই সেই লোকটা যে নিচে দাঁড়িয়ে বলছিল। তা এই যে সবাই একদম আসছে, এরা দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রচণ্ড কনজারভেটিভ লোক, মানে এদের ওই চিন্তাধারাই মানে আজকালকার থেকে পুরোনো দিনের জন্য, মানে যে স্বাধীনতার জন্য মানুষ লড়াই করলো এ করলো সেটা এরা কিছুই জানেনি। এবং এটা গান্ধীজি বলেই যে এটা এসব বলতে পারছে, গান্ধীজির ছেলে ইনফ্যাক্ট পর্যন্ত বলেছিল যে নাথুরাম গোডসেকে চিঠি লিখে যে ওর ফাঁসি মাফ করে দাও, আমার বাবাকে ফোন করেছে কিন্তু তা বলে কেন ফাঁসি হওয়া উচিত না। কিন্তু আমাদের আজকে দেশের মানসিকতাই এরকম দিকে চলে গেছে। এখানে এরকম ভাবে লাইন করে দিয়েছে, লাইন করে সবাইকে উপরে ওঠাচ্ছে, লাইন করে নামাচ্ছে। তো গাইস এখন আসছি আমি পোর্ট বান্দর বিচে, এই পেছন দিকে আমাদের অটো রাখা আছে, তা এখানে সামনে ভিডিও করছি। খুব সুন্দর জল, যদিও এই বিচে স্নান করা যাবে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তোমাদেরকে দেখাই একবার ফ্লিপ করে। এই হচ্ছে জায়গা, এইখানটা দিয়ে পুরোটা দেখো, এই হচ্ছে পুরো রোড, ওই সামনে আমাদের অটোটা রাখা আছে, এই কাছ থেকে ওই দিক দিয়ে আসলাম, এই হচ্ছে সামনে বিচ। এই এখন হাঁটছি, আমি যেহেতু জুতো পরে আছি, এই হচ্ছে আমার জুতো পরে আছি, তাই জন্য আমি ওই দিক দিয়ে যাচ্ছি না, আমি একদম স্ট্রেট যাচ্ছি এই দিক দিয়ে। বালিটা যত পারছি অ্যাভয়েড করি, চেষ্টা করবো এখানে যদি ড্রোনটা উড়াতে পারি তাহলে একটুখানি ভালো ভিউজ তো পাবো। গরমটা আছে কিন্তু এই গরমটা সহ্য করা যাবে, এটা আমাদের দীঘা পুরীর মতো সেই গরম না যে ব্যবসা গরমে পুড়ে যাচ্ছি, ঘেমে চান করে যাচ্ছি, সেরকম গরম না এটা। গরমটা তার তুলনায় অনেকটাই বেটার, মানে সহ্য করতে পারবে অ্যাটলিস্ট। হাওয়াও চলছে খুব ভালো ভালো, সেই হাওয়ার দিক থেকে অনেকটাই ভালো। এখানে কোনো অ্যাক্টিভিটি দেখছি না, আমরা আগের দিন যে বিচটায় গেছিলাম সেই বিচটা অনেক অ্যাক্টিভিটিস করার ছিল, এখানে তো অ্যাক্টিভিটি তেমন কিছু নেই, এখানে জাস্ট খালি বিচ এনজয় করার জন্য, হাওয়ার জন্যই। স্নান করতে তো কাউকে দেখা যাচ্ছে না, এরা এখানে একটুখানি গিয়ে হয়তো পা বেয়ে যাচ্ছে, কারণ এটা হয়তো স্নান করা এখানে বারণ থাকতে পারে। আমার শুধু এই জিনিসটা নিয়ে আপত্তি, এখানে এত প্লাস্টিক, তারপর কেন ক্যান, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, থার্মোকল, আইসক্রিম খেয়ে প্লাস্টিকের চামচ সব ফেলে গেছে, আর এগুলো পরে যখন জল এত দূর অবধি চলে আসে সব সমুদ্রে চলে যায়। এটা করা উচিত না, আমাদেরই পরিবেশ, আমাদেরই দেশ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ এইরকমভাবে নোংরা কোনোদিনও করতে না। আমাদের দেশ, আমাদের জায়গা, সে যে প্রান্তেই হোক না কেন, সব পুরোটাই তো ইন্ডিয়া, তা আমরা একটু ডাস্টবিন খুঁজে দেখে জিজ্ঞাসা করে ফেলে দেওয়াটা বেটার। এখানে এরকমভাবে নোংরা করে রাখা, পরিবেশটা ভাল লাগে না। আমি এর আগে বাইরে গেছি, সেখানে প্রত্যেকটা জায়গা, কোনা, বিচ পরিষ্কার দেখছি। সব কিছু আমরা সরকারের উপর ব্লেম করতে পারি না, কিছু জিনিস আমাদের নিজেদের পার্সোনাল রেসপন্সিবিলিটিও হয়। ওইখানে ওই একটা মেয়েকে দেখছি, মেয়েটা প্লাস্টিকের একটা বোতল ভেসে চলে আসলো, ওটাকে আবার লাথি মেরে জলে ফেলে দিল, যেটা করা উচিত না। অনেক শিক্ষিত লোকেরাও এরকম করে, সে জিনিস প্লাস্টিক এগুলো ইচ্ছা করে ড্রেনে ফেলে দেওয়া, জলে ফেলে দেওয়া, আর এগুলোতে গিয়ে মাছগুলোতে প্রবলেম হয়, কারণ মাছগুলো প্লাস্টিকটাকে দেখে খাবার ভেবে কামড়াতে থাকে। আমরা এখন হোটেল থেকে চেঞ্জ করে বেরালাম, এখন যাচ্ছি হচ্ছে সোমনাথ মন্দির দর্শনের জন্য। আশা করি কালকে দরকার মতো ভিড় ভাড়াক্কা যাতে না হয়, যতটা পারছি চেষ্টা করছি। টাইম এখন ডট 6টার সময় যদি আমি হোটেল থেকে দেখাই, এখানে এরকম রোদ্দুর হোটেলে, এই হোটেলের বাইরে হচ্ছে রোদ্দুর। গাড়ি আমাদের রেডি আছে,
এই হচ্ছে সামনে আমাদের গাড়ি HR। আর যদি হোটেল আমি দেখাই, এই হচ্ছে আমার এইদিকে পেছন দিকে হোটেল আমার, এই দেখাচ্ছি আমি। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সানশাইন, সরি হোটেল অমরুদ এন, এটা হচ্ছে আমাদের হোটেল। এত বড় হোটেল, রুমস ঠিকঠাক ডিসেন্ট 3 স্টার প্রপার্টি হিসাবে। এই এখন গাড়ি আমাদের, চলো গাড়ি থেকে উঠে এখন যাওয়া যাক। এখান থেকে আর 2.5 কিলোমিটার দূরে হচ্ছে সোমনাথ। সো গাইজ এখন এখানে এসে পার্কিং করলাম সোমনাথ মন্দিরে, এখানে পার্কিং এরিয়াতে। তো বাবা মা এখন গেল, বাবা মা আমার ঠাকুমা আর বোন, এরা 4 জনে গেল হচ্ছে মন্দির দর্শন করতে। আমিও গেছিলাম, কিন্তু এখানে জুতো রাখার একটা সমস্যা, মানে কাউন্টার আছে কিন্তু প্রচুর লাইন আর ম্যানেজমেন্ট ঠিকঠাক করে না। তা আমি কী করলাম, ওদেরকে বললাম যে আমার ফোন আর বাকি সব কিছু দিয়ে দাও। ফোন, পার্স, জুতো এগুলো কোনোটাই মন্দিরে অ্যালাউড না, যেরকম বাকি সব মন্দিরে হয়ে থাকে। তো ওরা সেটা খুলে রেখে চলে আসলো। আমি এইদিকে পার্কিংয়ে চলে আসলাম, আমাদের গাড়িতে জিনিসগুলো রেখে দিলাম। আমি পার্কিংয়ে একটু ওয়েট করি, কারণ এখানে ভিড় প্রচুর। আর কালকে দ্বারকাতে যেরকম ভিড় পেয়েছি আর যেরকম বাজে ম্যানেজমেন্ট ছিল লাইনের হিসাবে, পরে ডাবল লাইন হঠাৎ করে গিয়ে সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে। আর তারপর লেডিসরাও জেন্টসদের লাইনে ঢুকে গিয়ে বাজেভাবে কিওস ক্রিয়েট করছে, সেটা একদমই আমার পছন্দ হয়নি। তো আমি এখানে এসে ওয়েট করছি। অনেকটাই বড় পার্কিং এরিয়া, ভালো ঠিকঠাক পার্কিংয়ে কোনো তেমন অসুবিধা হয়নি। এখানে পার্কিংয়ে আছি, এখন এদিকে যাই, একটুখানি ওয়েট করি। আমি এই চেষ্টা করছি, এখন এখানে 7টা বাজে পুরো, তাও রোদ্দুর আছে। তোমরা যদি এখানে আশপাশটা দেখো, এই হচ্ছে এখানকার মানে অবস্থা। এই হচ্ছে পার্কিং, এইদিকেও চারিদিকে সব গাড়ি বাড়ি রাখা আছে পার্কিংয়ের দিকে। তো আমি এখন কি করছি, আমি চেষ্টা করছি, এটা তো নো ফ্লাই জোন না আমি দেখলাম, তো আমি একবার ট্রাই করে দেখি এখানে যদি ড্রোন ওড়াতে পারি।